আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দীর্ঘদিন যাবৎ আমাকে আসলে একটা কম্বাইন্ড প্রিপারেশন এর জন্য অনুরোধ করে যাচ্ছেন। তো আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি আজকে আপনাদেরকে ৬ মাসের একটা কম্প্যাক্ট আ প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করব। যেই প্রস্তুতি কৌশলটি অবলম্বন করার মাধ্যমে আপনারা যেকোনো চাকরি পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত, ভাইভাটিকে আপনারা একটি চাকরি অবশ্যই পাবেন এবং মিনিমাম একটা চাকরি অবশ্যই পাবেন। আপনারা একাধিক চাকরি পাবেন। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এটাই আপনাদেরকে অ্যাসিওর করতে পারবো যে আপনারা আসলে একটা কম্বাইন্ড প্রিপারেশন নিলে আপনারা যেকোনো পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হতে পারবেন। সেই বিষয়টি কিভাবে আপনারা করবেন সেই প্রস্তুতি কৌশল আপনাদের মধ্যে আমি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। দেখুন, আ আমি শুরুতেই বলি আপনাদের আ চাকরির প্রস্তুতি ধরেন আপনার যদি অ্যাম্বিশন থাকে আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবেন। আর আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের একটা গাইড বই কিনে আ পড়াশোনা শুরু করেন, দেখবেন আল্টিমেটলি আপনি হয়তো প্রাথমিক বিদ্যালয়ে চাকরির কাছাকাছি পৌঁছাবেন কিন্তু চাকরিটা আসলে আল্টিমেটলি গিয়ে হবে না। কেন হবে না? কারণ দেখা যায় যে ২-১ টা এরকম প্রশ্ন আসবে ধরুন আপনি ৫৫-৬০ পেলেন কিন্তু চাকরি পেতে যে আপনার যে ৬৫-৭০ নাম্বার লাগে সেই জিনিসটা করার জন্য আপনাকে একটা কম্বাইন্ড প্রিপারেশন লাগবে যেটা একটু ডিটেইল প্রিপারেশন। তো সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা বিসিএস এবং ব্যাংকটাকে বেসিক ধরে একটা প্রিপারেশন নেন। এই বেসিকটাকে ধরে ৬ মাস আপনারা একেবারে খেয়ে না খেয়ে পড়াশোনা করেন। দেখবেন যে আপনারা সব জায়গায় টেকা শুরু করেন। আর মানে আপনারা আমি আজকে এজন্যই আপনাদের সাথে ৬ মাসের একটা প্রস্তুতি কৌশল আলোচনা করব। যেটার মাধ্যমে আপনারা প্রিলি এবং লিখিত সেটা যেকোনো চাকরি পরীক্ষারই প্রিলি এবং লিখিত একসাথে কাভার করবে। যেমন আপনারা অনেকে আমাকে নন ক্যাডার বিভিন্ন চাকরির লিখিত প্রিলিমিনারি পাস করেছেন আপনারা লিখিতর জন্য সাজেশন দিতে বলেন। আবার নন ক্যাডার পরীক্ষার জন্য আলাদা প্রিলিমিনারি সাজেশন দিতে বলেন। দেখেন ওইসব পরীক্ষা খুব কম সময়ের মধ্যে হয় আর বা অল্প কয়েকজন এমপ্লয়ি তারা নেয়। যে কারণে আপনি শুধু ওইটাকে যদি ফোকাস দেন বা এরকম করে একটা প্রিপারেশন নেন তাহলে কিন্তু আসলে আপনার মানে আল্টিমেটলি রেজাল্টটা সেভাবে আপনি গেইন করতে পারবেন না। সেজন্য হচ্ছে আমি আপনাদেরকে বলি যে আপনারা আ মূলত বিসিএস আর যে ব্যাংকের যেটা আমি বলি ব্যাংকে শুধু আসলে আলাদা ম্যাথ করা ছাড়া আর তেমন এক্সট্রা প্রিপারেশন লাগে না। কারণ বিসিএস এ আপনি এত ডিটেইল পড়বেন যেটা আপনার সব চাকরি কাভার করে ফেলবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা ধরেন একটা মানুষ একটা প্রিলিমিনারি টিকলো সে আপনাদেরকে বিভিন্ন ধরনের বইয়ের এটা বই এটার জন্য এই বই, ওইটার জন্য ওই বই সাজেস্ট করছে। আপনারা তার পেছনে দৌড়াচ্ছেন। আল্টিমেটলি কিন্তু আপনারা তার মতোই হয়ে যাবেন। এ কারণে যারা সাকসেসফুল তারা কিন্তু এই রিয়াল ফিল্ড গুলো আম সবগুলো পার করে এসেছে। যে কারণে তাদের কাছে কিন্তু আপনি আ মানে একটা সত্য বা একটা বাস্তবসম্মত একটা গাইডলাইন আপনি পাবেন এবং সেটা ফলো করলে এবং আপনার নিজের আইডিয়াকে ব্লেন্ড করে যখন আপনি একটা প্রিপারেশন নেবেন, তখন কিন্তু সেটা আসলে শতভাগ সাকসেসফুল হবে। তো আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টি আলোচনা করব যে আপনারা প্রথমত আ প্রিলিমিনারি এবং লিখিত প্রস্তুতির ক্ষেত্রে আপনাদের আ একটা রুটিন, আপনারা হচ্ছে কোন বইগুলো পড়বেন এবং প্রিলিমিনারি এবং লিখিত কিভাবে পড়বেন এবং সাবজেক্ট ভিত্তিক সবগুলো সাবজেক্ট কিভাবে একসাথে ব্লেন্ড করে পড়বেন, সেই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমত আপনাদেরকে বলে রাখি যে আপনারা মূলত প্রিপারেশনটা নেবেন বিসিএস ভিত্তিক। মানে দেখেন আপনি যদি প্রাইমারি বলেন বা এনটিআরসি বলেন বা ব্যাংক বলেন যে প্রিপারেশন বলেন সেখানে কি আছে? বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আর বিসিএস এ আপনাদের বিসিএস এবং ব্যাংকে আছে বিজ্ঞান, কম্পিউটার। ঠিক আছে? এটাই তো মূলত সাবজেক্ট গুলো। আবার দেখবেন যে আপনার প্রাথমিক বিদ্যালয়ে ২-১ টা কম্পিউটারের প্রশ্ন দিয়ে দিচ্ছে। ২-১ টা আপনার হচ্ছে বিজ্ঞানের প্রশ্ন দিয়ে দিচ্ছে। কিন্তু আল্টিমেটলি তাহলে কিন্তু আপনার প্রস্তুতির যে টপিক গুলো, যে সাবজেক্ট গুলো সব কিছু কিন্তু ওই একটা বিসিএসই। হ্যাঁ? তাহলে এই বিসিএসটাকে যদি আপনি গোলে রাখেন আর ব্যাংকে যেহেতু ম্যাথটা একটু ডিটেইল আর ব্যাংকের ম্যাথটাকে যদি আপনি একটু কভার করেন। ওয়ালাইকুম আসসালাম। তো ব্যাংকের এই গণিতটাকে যদি আপনি একটু কাভার করে ফেলেন তাহলে কিন্তু মোটামুটি আপনি সব জায়গায় একটা ভালো একটা মানে পারফরম্যান্স করতে পারবেন এবং আল্টিমেটলি আপনার চাকরিটা হবে। হ্যাঁ? তো আল্টিমেটলি চাকরিটা হওয়ার জন্য আসলে আপনাদেরকে আমি সবাইকে বলি আপনারা ৬ টা মাস ১০ ঘন্টা বা তার চেয়ে বেশি পড়াশোনা করেন। যারা চাকরিজীবী আছেন তারা আপনাদের টাইম টেবিল অনুযায়ী, যাদের সংসার আছে তারা আপনাদের টাইম টেবিল অনুযায়ী একটা টাইম আপনারা করেন যাতে করে হচ্ছে
আপনি মোটামুটি ১০ ঘন্টা যারা একেবারে রিল্যাক্সে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য তো আসলে মানে আ সময়ের কোনো অভাব নেই। তাদের তো ফুল টাইমই আপনারা ২৪ ঘন্টা যেকোনো সময়টাকেই আপনারা কাজে লাগাতে পারবেন। তো আপনারা ম্যাক্সিমাম কাজে লাগাতে পারেন। সেই জিনিসটা আপনারা কাজে লাগান। এখন আমি আপনাদের সাথে ১ম এই একটা রুটিন আপনারা যেহেতু ৬ মাসের রুটিন করবেন। এই ৬ মাসের মধ্যে ১ম এ আপনারা প্রিলিমিনারি টাকে শেষ করবেন। কিন্তু প্রিলিমিনারি যখন শেষ করবেন আপনাদের মাথায় রাখতে হবে যে এই প্রিলিমিনারির কোন বিষয়গুলো আপনার রিটেনকে কাভার করছে। সেটা ব্যাংক রিটেন এবং বিসিএস রিটেন ২ টাকেই কাভার করছে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো প্রথমত হচ্ছে আপনি ১০ ঘন্টা সময় বের করবেন। সেটা আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত একটা সময়, মাঝখানে আপনি একটা ব্রেক রাখবেন। যেটা আপনি ধরেন ১-১.৫ ঘন্টা একটা ঘুমের একটা সময় রাখবেন। যাতে করে আপনি ২য় বার যখন পড়াশোনা করতে যাবেন তখন যাতে করে আপনার একটা ফ্রেশনেস নিয়ে যে আপনি নতুন করে ঘুম থেকে উঠে পড়ার সময় যখন আপনার মেন্টাল আ মানে আপনার মাথা বা আপনার ব্রেইনটা যতটা ক্লিয়ার থাকে ততটা যাতে ক্লিয়ার থাকে সেভাবে আপনি আ পরের বার আবার শুরু করবেন। কারণ আপনাকে ২ টা টাইম যদি আপনি প্রপারলি দেন তাহলে কিন্তু আপনার খুব দ্রুত একটা সময়ের মধ্যে আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। তো হচ্ছে অ্যা এটা হলো গেল আপনার উম আ সময়টা। এরপরে হচ্ছে আপনি প্রথমত যেটা করবেন, আপনি আ ২ টা সিলেবাস ডাউনলোড করবেন। বিসিএস এবং আ আ বিসিএস প্রিলিমিনারি এবং বিসিএস লিখিত। এই ২ টা সিলেবাস আপনি আম সংগ্রহ করবেন এবং সেটা প্রিন্ট দিয়ে টেবিলে রাখবেন। আর আ প্রশ্ন ব্যাংক আপনি বিসিএস এর জন্য একটা জব সলিউশন রাখবেন। আর ব্যাংকের একটা কম্বাইন ব্যাংকের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে সেই প্রশ্ন ব্যাংকগুলো আপনি একটা রাখবেন। ঠিক আছে? এরপরে বিসিএস এ কিন্তু যে জব সলিউশনটা আপনি রাখবেন সেখানে বিসিএস থেকে শুরু করে প্রাথমিক, নিবন্ধন, নন ক্যাডার সব ধরনের প্রশ্নই কিন্তু আপনি সেখানে পাবেন। হ্যাঁ? আর ব্যাংকের যেটা আপনি রাখলেন সেখানেও কিন্তু আপনি মোটামুটি ব্যাংকের সবগুলো পাবেন। এরপরে আপনি হচ্ছে উম এটা তো ১ম এ রাখলেন। এরপরে যখন যদি কখনো দেখেন যে এই পরীক্ষাগুলোর মাঝখানে আপনার একটা নন ক্যাডার পরীক্ষা চলে আসছে। তখন আপনি একটা নন ক্যাডারের ধরেন লিখিত একটা প্রিলিমিনারি টিকে গেছেন, একটা লিখিত একটা পরীক্ষা সামনে আসে। আপনি বাজারে কিন্তু নন ক্যাডার লিখিতর জন্য আম বই পাওয়া যায়। মানে ওটা জাস্ট আপনার আইডিয়া নেয়ার জন্য যে আগের নন ক্যাডার পরীক্ষাগুলোতে কিরকম প্রশ্ন এসেছে। আপনি সেরকম একটা বই কিনে রাখলেন। বই মাঝে মাঝে আপনি ১ টা ২ টা বই আ হেরফের ঠিক আছে? তো এই জিনিসটা আপনি রাখলেন। এখন আপনি শুরু করবেন। আপনাকে মূল যেটা কাজ করতে হবে প্রিলিমিনারি এবং লিখিত ২ টার জন্যই কিন্তু আপনাকে ম্যাথ এবং ইংরেজি এই ২ টাতে আপনাকে অবশ্যই ভালো করতে হবে। আপনি যদি ভালো নাও হন, হ্যাঁ? আপনারা অনেকেই আমাকে বলেন, "আপু আমি ইংরেজিতে খুবই দুর্বল, আমি গণিতে খুবই দুর্বল।" দেখুন আপনারা কি কখনো এই ১০ দিন বা ১৫ দিন বসে একেবারে গ্রামার বা একটা ফ্রি হ্যান্ড রাইটিং আ উম চে আ স্কিলটা বাড়ানোর চেষ্টা করেছেন? আমি জানি আপনারা সেভাবে করেন নাই। আপনি জাস্ট পারেন না এই ধারণাটা নিয়েই আপনি বসে আছেন। কিন্তু আপনাকে যে পারতে হবে বা আমি যে হাতে কলমে করছি, আপনি ৬ মাস প্রতিদিন ইংরেজি আর প্রতিদিন গণিত করেন। এরপরে আপনি আপনার ইংরেজির দুর্বলতা দূর তো হবেই, আপনি অবশ্যই একাধিক চাকরি পাবেন। এটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। তো হচ্ছে আপনারা সিলেবাসটা নিলেন। এখন দেখেন প্রিপারেশনটা আপনার হবে মূলত বিসিএস এর। বাট সেটা কিন্তু আপনাকে সবকিছুর কাজে দেবে। এখন বিসিএস টা ধরে আপনি প্রিপারেশন নেবেন। আর গণিতটা হচ্ছে আপনাকে আ মানে বেশি করতে হবে ব্যাংকের জন্য। এখন আ আপনি প্রতিদিন গণিত আর ইংরেজি পড়বেন। প্রতিদিন অবশ্যই ২ ঘন্টা আপনি গণিত করবেন। হ্যাঁ? গণিত এক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। মানে ধরেন বিসিএস এর গণিত আর ব্যাংকের গণিতের মধ্যে তফাৎ এইটুকুই যে ব্যাংকের গণিত হচ্ছে যেটা পাটিগণিত আসে, সেই পাটিগণিতটা একটু ডিটেইল বা একটু কঠিন যে নিয়মগুলো আছে সেগুলো আসে। আর বিসিএস এর ক্ষেত্রে যেটা হয় যেখানে পাটিগণিত আসে ২-১ সেট প্রিলিমিনারি হোক আর রিটেন হোক আর আম বীজগণিতটা হচ্ছে এখানে একটু ডিটেইলে করা লাগে। তাহলে ২ টা মিলে আপনার বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি মোটামুটি কিন্তু এই ২ টা জিনিস প্রপারলি সবভাবে ভালোভাবে করলে আপনি যেকোনো চাকরির পরীক্ষায় কিন্তু আপনি টিকবেন। হ্যাঁ? এখন সেক্ষেত্রে আপনি এভাবে ইয়েটা করতে পারেন যে ধরেন আপনি বীজগণিতের একটা ধরেন বিন্যাস সমাবেশের একটা অধ্যায় আপনি ১ম এ করলেন। হ্যাঁ? এরপর একদিন করলেন। একদিন এটা করার পরে আপনি আবার হচ্ছে পরের দিন যেটা করলেন যে ব্যাংকে ধরেন আপনি আ সুদ কষার একটা অঙ্ক। সুদ কষার চ্যাপ্টারটা আপনি শেষ করে ফেলেন। সেটা আপনার ১ দিন লাগুক বা ২ দিন লাগুক, ৩ দিন লাগুক আপনি করে নেন। আর এক্ষেত্রে যেটা করবেন আপনারা ধরেন আপনি একটা চ্যাপ্টার শেষ করেছেন। সেই চ্যাপ্টারটা একেবারে খুঁটি-নাটি যেখানে যা আছে
সব করে ফেলবেন, মানে যাতে ওই চ্যাপ্টারটা থেকে একটা নিয়মও যাতে অঙ্ক মানে আপনার আসলে সেই জিনিসটা যাতে আপনার ভুল না হয়। আর এগুলোর সাথে আপনি যেটা করবেন, নোট খাতা বানাবেন। আপনি ৫ টি নোট খাতা বানাবেন, যেটা আপনি প্রিলিমিনারির জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রিলিমিনারি আপনারা ৫ টা নোট খাতা বানাবেন। এই ৫ টা নোট খাতার মধ্যে আপনারা মোটামুটি সবকিছু নোট করবেন। যেমন গণিত আপনারা যখন করবেন তখন প্রিলিমিনারি কিংবা লিখিত যেই প্রশ্নটা আপনার আগে এসেছে সেই প্রশ্নটা আপনি একটা নিয়মের একটা অঙ্ক আপনি তুলবেন। হ্যাঁ? ধরেন আপনার মোটামুটি একটা চ্যাপ্টার থেকে ২৫ ধরনের প্রশ্ন, ২৫ টা নিয়মের প্রশ্ন এসেছে। কিন্তু সেই চ্যাপ্টারে অঙ্ক আছে দেখা যায় ২০০-৩০০ অঙ্ক আছে। হ্যাঁ, তো ২০০-৩০০ অঙ্ক আপনি প্র্যাকটিস করবেন একটা রাফ খাতায়। আর যে ২৫ নিয়মের অঙ্ক আসছে সেটা আপনি একটা ফ্রেশ খাতায় তুলে ফেলবেন। যাতে করে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা দেওয়ার আগের দিন হোক বা ২-১ দিন আগে আপনি যাতে রিভিশনটা খুব ভালো মতো দিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনি গণিতটা আ করবেন। এখন দেখেন বিসিএস এর ক্ষেত্রে এবং হচ্ছে আপনার আ ব্যাংকের ক্ষেত্রে গণিতের সিলেবাস কিন্তু পুরাটাই এক। সেখানে বিসিএস এর ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই কার্টেসিয়ান জিওমেট্রি, তারপরে হচ্ছে আপনার মূলত কার্টেসিয়ান জিওমেট্রির এই চ্যাপ্টারটাই শুধু মনে হয় এক্সট্রা আছে। তারপরে এখন কিন্তু প্রিলিমিনারিতেও মাঝে মধ্যে আমি দেখেছি যে এই ধরনের প্রশ্ন ১ টা দিয়ে দেয়। তাহলে আপনি জাস্ট সিলেবাসটা ধরে আপনি ১ম এ প্রিলিমিনারির যে টপিক গুলো আছে সেগুলো আগে শেষ করে ফেলেন। বিসিএস, ব্যাংক ২ টার। নোট করে সেটা শেষ করে ফেলেন। যখন দেখবেন যে দেখেন আপনি কিন্তু ৬ মাস সময় পাচ্ছেন। মানে ৩০ দিন করে ৬ মাস, ৩-৬-১৮, হ্যাঁ? ১৮০ দিন আপনি সময় পাচ্ছেন। এই এই বিশাল একটা সময় কিন্তু প্রতিদিন আপনি ১৮০ টা চ্যাপ্টার কিন্তু আপনার গণিত নাই। তাই না? গণিত সর্বোচ্চ আপনি যদি একেবারে বীজগণিত, জ্যামিতি, পাটিগণিত সবকিছু মিলিয়ে ইয়ে করেন, দেখা যাবে যে ১০০ টার উপরে টপিক নেই। হ্যাঁ? তো আপনি কিন্তু মানে বারবার রিভিশন দেওয়ারও একটা সুযোগ কিন্তু আপনি ৬ মাস যদি টানা পড়তে পারেন তাহলে কিন্তু সেই সুযোগটা আপনি পেয়ে যাবেন। তো এভাবে আপনি একেবারে একদিন একটা বীজগণিত চ্যাপ্টার শেষ করলেন, একটা পাটিগণিত চ্যাপ্টার শেষ করলেন, সেটা নোট করে ফেললেন, একটা জ্যামিতিক চ্যাপ্টার শেষ করলেন, সেটা নোট করে ফেললেন। গণিতটা এভাবে সিলেবাসটা ধরে রুটিনটা করে আপনারা প্রতিদিন ২ ঘন্টা করে করেন। আমি বলছি আপনাকে যে ২ মাসের মধ্যে আপনি আপনার মানে ম্যাসিভ চেঞ্জটা দেখবেন। এরপরে আপনি জাস্ট আ নিজের প্রস্তুতিটাকে ঝালাই করবেন। বিভিন্ন প্রশ্ন এনালাইসিস করবেন, পরীক্ষা দেবেন। দেখবেন নিজেকে কিন্তু খুব ভালোভাবে আপনি ইমপ্রুভ করে ফেলতে পারছেন। আরেকটা বিষয়, গণিত যখন করবেন, আপনি যখন একটা গণিত নিয়মটা শিখে গেছেন, এরপরে আপনি আর দেখে করবেন না। আমাদের মধ্যে কিন্তু দেখে গণিত করার প্রবণতাটা প্রচুর বেশি। আপনি গণিতটা না দেখে করার চেষ্টা করবেন। না দেখে করলে হবে কি যে আপনি করতে গিয়ে কোথায় বেঁধে যাচ্ছে, আমার অনেক সময় কিন্তু গণিতের ক্ষেত্রে এটা হয় যে আপনার দেখে মনে হচ্ছে যে আপনি জিনিসটা পারেন। এজন্য আপনি অনেক সময় খাতায় করেন না। আমি কিন্তু এই কাজটা করতাম। কিন্তু পরে দেখা যেত পরীক্ষার হলে গিয়ে আমার বেঁধে যাচ্ছে মাঝখানে। তো এই কাজটা করতে হবে, আপনি না দেখে করবেন এবং একেবারে মানে from A to Z, মানে একেবারে অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আপনি মিলিয়ে ফেলতে পারেন না দেখে, সেইভাবে আপনি গণিতটা প্র্যাকটিস করবেন। এরপরে আসে ইংরেজি। ইংরেজির ক্ষেত্রে দেখেন আপনাকে কিন্তু মানে লিখিত পার্টটা যেটা, সেখানে হচ্ছে কিছু জিনিস আপনার ধরেন রচনার ক্ষেত্রে, যেটা রচনা বা ফ্রি হ্যান্ড রাইটিং, কিছু জিনিস আপনাকে আইডিয়া রাখতে হবে। আর বাকি সবটাই কিন্তু আপনাকে আ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটার উপরে আপনার ডিপেন্ড করে। এখন ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারবেন? এই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা নিয়ে আমি ডিটেইল একটা ক্লাস নেব। তার আগে আপনাদেরকে আমি যেটা বলি যে আপনাকে সেন্টেন্স মেকিংটা জানতে হবে, আপনাকে টেন্স জানতে হবে, আপনাকে ভয়েস জানতে হবে, আপনাকে ভোকাবুলারি জানতে হবে। হ্যাঁ? প্রিলিমিনারিতে কিন্তু মোটামুটি এই জিনিসগুলোই আছে। হ্যাঁ? যে টেন্স, ভয়েস রিলেটেড, যে মানে গ্রামার রিলেটেড যেটা, আর ভোকাবুলারি। লিখিততে গিয়ে আপনার যেটা হবে যে আপনি হচ্ছে কম্প্রিহেনশন আপনাকে সলভ করতে হবে। সেজন্য আপনাকে ইংরেজির গ্রামার জানতে হবে। আবার গ্রামার থেকে আলাদাও কিছু প্রশ্ন আসবে। আর হচ্ছে কিছু অনুবাদ আসবে, যে অনুবাদটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। অনুবাদ মানে কি? মানে ট্রান্সলেশন। আপনি কিন্তু ওই যে টেন্স, ভয়েস যখন জানবেন, একটা বাংলা বাক্যকে যখন আপনি ইংরেজি করতে পারবেন, বা একটা ইংরেজি বাক্যকে একটা সিঙ্গেল বাক্যকে যখন আপনি ট্রান্সফার করতে পারবেন, ট্রান্সলেশন করতে পারবেন, তখন কিন্তু দেখা যাবে আপনি বড় করে একটা প্যাসেজকেও ট্রান্সলেশন করতে পারবেন। তো সেজন্য আপনি কিন্তু এই জিনিসটাতেও কিন্তু আপনি সেভাবে প্রস্তুতিটা নেবেন। আপনি দেখেন, আপনি আজকে একটা ট্রান্সলেশন সলভ মানে আপনি ইংরেজির জন্য ২ ঘন্টা অথবা ১.৫ ঘন্টা, মিনিমাম ১.৫ ঘন্টা রাখবেন। এরপরে ২ ঘন্টা বা ২.৫ ঘন্টা, সেটা আপনি মানে ওইখানে ১০ ঘন্টার জায়গায় আপনি কতখানি বাড়াবেন, এখানে আপনি ওইভাবে রেশিও করে ততখানি বাড়িয়ে
প্রস্তুতিটা নেবেন। তো আপনি একদিন একটা ফুল একটা প্যাসেজ আপনি ট্রান্সলেশন করলেন। এখন তার আগে আপনি দেখেন আপনি ট্রান্সলেশন করতে পারছেন কিনা। যদি আপনি ট্রান্সলেশন করতে পারেন তাহলে তো আপনি এগিয়েই আছেন। আর যদি আপনি সেটা না পারেন তাহলে আপনি ওই জিনিসগুলো যে জিনিসগুলোতে আপনার দুর্বলতা আছে, আপনার টেন্সের দুর্বলতা আছে, আপনি ১ দিন, ২ দিন, ৩ দিন বা ৪ দিন বসে টেন্স পড়েন। টেন্সটার একেবারে প্রত্যেকটা টেন্স মানে প্রত্যেকটা নিয়ম আপনি একেবারে ভালো করে প্রত্যেকটা গঠন প্রণালী আপনি ভালো করে দেখেন যে আপনি এটা প্রয়োজনে আপনি ১ সপ্তাহ শুধু টেন্সই পড়েন। দেখবেন যে আপনি আপনি মানে টেন্সটা জানলে, আপনি ভয়েসটা জানলে আপনার আসলে ইংরেজিতে কেউ আপনাকে আর আটকাতে পারবে না। তো এভাবে আপনি প্রত্যেকটা গ্রামারের যে ইয়েগুলো আছে, প্রিলিমিনারির জন্য যে গ্রামার গুলো আছে, সেই গ্রামার গুলো আপনি এমনভাবে করেন যাতে করে হচ্ছে এই রিটেনে এই গ্রামার দিয়ে আপনি কাজগুলো সেরে ফেলতে পারেন। ট্রান্সলেশনটা অনুবাদটা যেকোনো একটা অনুবাদের বই যেমন ক্যাডার্স অনুবাদ বিদ্যা বইটা আছে। আবার হচ্ছে আপনার এখন ইয়ের থেকে আরেকটা নতুন একটা নাকি বই নতুন আরো কিছু নাকি বই বের হয়েছে অনুবাদের। সেটা আপনি একটু দেখেন যে কোন অনুবাদে বা যারা বইয়ের যারা দোকানদার, হ্যাঁ? আমাদের থেকে কিন্তু তারা আরো বেশি ভালো জানে। কারণ তাদের কোন বইটা বেশি চলছে বা কোন বইটা আসলে ভালো রাইটার এটা কিন্তু তাদেরও আইডিয়া থাকে। তো তাদের কাছ থেকে আইডিয়া নেন। আপনি নিজে একটু বইটা একটু মানে খুলে টুলে দেখেন। দেখে আপনি ওই প্রস্তুতিটা ওইভাবে নিয়ে ফেলেন। তাহলে গ্রামার পার্টটা, ভোকাবুলারি পার্টটা আর হচ্ছে আপনার ট্রান্সলেশন পার্টটা বা অনুবাদ পার্টটা, হ্যাঁ? এইগুলো হচ্ছে আপনারা আ রেগুলার প্র্যাকটিস করতে থাকেন। আর খাতা আপনার একটা নোট খাতা আছে। আপনি অনুবাদের কিছু বেসিক জিনিস আছে, হ্যাঁ? আপনি যখন ওই যে গ্রামারের যে বিষয়গুলো আপনি জানবেন, তখন অনুবাদের যে বেসিকটা আছে যে অনুবাদটা করার নিয়মটা কি? সেটা নিয়ে আমি ক্লাস নিব। আসলে সময় সেভাবে হয়ে ওঠে না। যে কারণে আমি হচ্ছে বোর্ডে কয়েকদিন যাবত ক্লাস নিতে পারছি না। আমি খুব শীঘ্রই সেই বিষয়টা আসলে শুরু করব। তো আপনি ওই অনুবাদটা প্র্যাকটিস করার চেষ্টা করেন। গ্রামারটা এদিকে যেকোনো একটা মাস্টার বই আছে আর হচ্ছে নোট খাতাটা আপনার আছে। গ্রামারটা একটা নোট করে ফেলেন। দেখবেন বিভিন্ন গ্রুপগুলোতেও কিন্তু বিভিন্ন নোটগুলো মানে ঘুরে বেড়ায়। ওই নোটগুলো আপনি কালেক্ট করে একটা বইয়ের সাথে মিলিয়ে আপনি পড়ে আপনি নিজের মতো করে একটা নোট করে ফেলেন। সবগুলো টপিক ধরে আপনি নোট করে ফেলেন। আর সাহিত্য পাঠটা যেটা ইংরেজি সাহিত্য পাঠটা আছে, সেই সাহিত্য পাঠটা দেখা যায় মানে বিভিন্ন সব পরীক্ষায় ২-১ টা আসে কিন্তু লিখিতর ক্ষেত্রে সাহিত্য পাঠটা খুব বেশি কাজে আসে না। এজন্য সাহিত্য পাঠটাকে আপনি মানে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বিগত বছরের প্রশ্নগুলো আর যেকোনো একটা বই থেকে পড়ে আপনি শেষ করে ফেলবেন। তো এভাবে একেবারে রুটিন করে প্রতিদিন আপনি ১.৫ ঘন্টা ইংরেজি পড়েন। সেখানে আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে ব্যাংকের রিটেন বা অন্যান্য যেকোনো নন ক্যাডার পরীক্ষার রিটেনে আপনাকে ট্রান্সলেশন করতে হবে, ফোকাস রাইটিং করতে হবে, এসে টাইপের কিছু একটা লিখতে হতে পারে। সেই জিনিসগুলো যাতে আপনি লিখতে পারেন, সেই জিনিসটা আপনি ধীরে গ্রো আপ করেন। হ্যাঁ? তো গণিত আর ইংরেজি আপনি প্রতিদিন পড়লেন। এরপরে চলে আসে আপনার বাংলা। বাংলার ক্ষেত্রে যেটা হয়, বাংলা যদি আপনি বিসিএস এর প্রিলিমিনারির জন্য সাহিত্য অংশ আর হচ্ছে আপনার ব্যাকরণ অংশ পড়েন, তাহলে কিন্তু এই জিনিসটা আপনার অন্য সব চাকরির পরীক্ষা তো কভার করবেই। প্লাস আপনার লিখিতটাকেও কিন্তু মোটামুটি 50% এর মতো কভার করবে। আর বাকি যে 50% আছে, সেই 50% কিন্তু আসলে সেইভাবে পড়াশোনা করার দরকারও হয় না। সেটা আপনি ধরেন ৩-৪ দিন একটা টানা পড়ে ফেললে কিন্তু সেই জিনিসগুলো আপনারা কাভার করে ফেলতে পারবেন। তাহলে ওই যে বাংলার জন্য আপনারা আলাদা একটা নোট খাতা রাখবেন। বাংলা নোট খাতা রাখার ক্ষেত্রে আপনার ধরুন আজকে সমাস পড়ছেন। সমাসটার একেবারে ফুল নিয়ম, সমাস নিয়ে আমি একটা সুন্দর ক্লাস নিয়েছি। ২ টা ক্লাস আছে। ওখানে মোটামুটি আপনারা দেখবেন যে মোটামুটি সবকিছু আপনাদের কাভার হয়ে যাচ্ছে। তো আপনারা সেই প্রত্যেকটা নিয়মের প্রত্যেকটা সমাসের একটা করে উদাহরণ দিয়ে আপনারা লিখে রাখলেন। আর যতগুলো উদাহরণ মুখস্থ রাখা যায় সেই জিনিসগুলো আপনারা একটু টুকে রাখলেন। প্রত্যেকটা জিনিস আপনারা নোট করে রাখলেন এবং এখানেও দেখবেন যে আপনি ৬ মাস যদি পড়েন, আপনার প্রিলিমিনারি বলেন, লিখিত বলেন, আপনার ভাইবা বলেন, সবকিছু আপনার কিন্তু কাভার হয়ে যাচ্ছে। তো ওই বাংলার সবগুলো টপিক এভাবে আপনি নোট করে রাখেন। আর সাহিত্য পাঠটা যখন পড়বেন, যেহেতু আপনার এখানে আ লিখিতটাকেও মাথায় রাখছেন, সাহিত্য পড়ার ক্ষেত্রে আপনি কোন সিঙ্গেল একজন রাইটারের যখন পড়াশোনাটা করবেন, তখন আপনি কিন্তু হোল ওই রাইটার সম্পর্কে সবকিছু ধারণা রাখবেন। আর সব রাইটারের সম্পর্কে কিন্তু আপনার ফুল ধারণা রাখার দরকারও নেই। বাংলা একাডেমির ১১ জন যে রাইটার আছেন, তাদের একটা লিস্ট আমার একটা ভিডিওতে দেয়া আছে। তার সাথে ইম্পোর্টেন্ট কিছু রাইটার মানে সর্বমোট ২০ জন রাইটারকে যদি আপনি খুব ভালো মতো পড়েন, তাহলে আপনি ২০ দিনেই কিন্তু তাদেরকে আপনি কমপ্লিট করে ফেলতে পারছেন। একদিন করে বা আপনি সর্বোচ্চ আপনার ১ মাস লাগলো এই একেকজন রাইটার সম্পর্কে জানতে। তো এভাবে আপনি হচ্ছে বাংলাটাও নোট করে
করে ফেললেন। এরপরে বাংলার জন্য আপনারা আরেকটা যেটা কাজ করবেন যে বাংলার আপনাদেরকে আমি বুক সাজেস্ট করেছিলামই আগে। সেটা হচ্ছে যে MP3 একটা রাখবেন আর ডাইজেস্ট জব সলিউশন আছে। সাথে অগ্রদূতের বইটা রাখতে বলেছিলাম। আর ভাষা শিক্ষা বইটা রাখতে বলেছিলাম। সব বই কিন্তু আপনাকে সবকিছু পড়তে হবে না। মুহসিনা নাজিলা ম্যাডামের যে বইটা আছে সেখানে কিন্তু ওই গ্রন্থ সমালোচনা দেয়া আছে তো, তাহলে কিন্তু আপনি মোটামুটি সবগুলো বই সম্পর্কে একটা আইডিয়া পাবেন। ওই আইডিয়াটা পেলে আপনি কিন্তু ওই যে লিখিততে যে আপনার সাহিত্য অংশটা আসে, সেই সাহিত্য অংশটার জন্য কিন্তু আপনি খুব ভালো একটা প্রস্তুতি কিন্তু ওখান থেকে গ্রহণ করে ফেলতে পারবেন। আর সৌমিত্র শেখরের যে জিজ্ঞাসা বইটা আছে সেই বইটা খুব ভালো মতো করে পড়ে ফেলতে হবে। নবম দশম মানে এই কয়েকটা বই, নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটার যে ব্যাকরণগুলো আছে আর সৌমিত্র শেখর স্যারের যে বইটার সাহিত্য পাঠ এবং ব্যাকরণ পাঠটা, এই জিনিসগুলো যদি আপনি নোট করে পড়ে ফেলতে পারেন, আপনার এটা বলতে পারেন যে এক ধরনের ইনভেস্টমেন্ট বাংলার ক্ষেত্রে। এই ইনভেস্টমেন্ট দিয়ে আপনি সব চাকরির পরীক্ষায় আপনি মানে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবেন। ঠিক আছে? এরপরে আসে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি প্রথমেই হচ্ছে আন্তর্জাতিকের বিষয়টা বলি। কারণ আন্তর্জাতিকের ক্ষেত্রে হয় কি, একটা সিলেবাস তো আপনাদের আছে, বিভিন্ন অর্গানাইজেশন আসে, তারপরে হচ্ছে সাম্প্রতিক যে চলমান ইস্যু বা বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থা, তারপরে হচ্ছে সাম্প্রতিক যে বিরাজমান যে সংঘাত, তারপরে হচ্ছে সমস্যা, এই রিলেটেড যে প্রশ্নগুলো আসে, এটা কিন্তু প্রিলিমিনারিতেও তাই আসে, লিখিততেও তাই আসে। এখন আন্তর্জাতিকের ক্ষেত্রে আপনারা শুধু যে বাজারের যে গাইড বইটা আছে এটার উপরে ডিপেন্ড করবেন না। কারণ এই আন্তর্জাতিকের উপরে কিন্তু আপনার দেখা যায় ফোকাস রাইটিংও চলে আসতে পারে। আন্তর্জাতিক লিখিতর জন্য যে আপনাদের এম্পিরিক্যাল ইস্যুস থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আসে। আবার প্রিলিমিনারিতেও কিন্তু অবজেক্টিভ টাইপের কিছু প্রশ্ন আসে। এখন এইটার জন্য আপনি করবেন কি, ধরেন আপনি জাতিসংঘ পড়ছেন, কিংবা আপনি এই যে সিরিয়ার যে আসাদ সরকারের পতন হলো, এখান থেকে কিন্তু আপনাদের প্রিলিমিনারিতে একটা প্রশ্ন আসবে। তো আবার লিখিততেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। লিখিততে কনফার্ম থাকেন যে আপনাদের 15 নম্বরের প্রশ্ন এই আসাদ সরকারের যে পতন হলো সেখানে আসবে। হ্যাঁ? তো এখন কি করবেন আপনারা? আপনারা বইতে যা আছে তো আছে, আপনি গুগলে একটা সার্চ দেবেন যে সিরিয়া সংকট। দেখবেন যে বিভিন্ন রাইটারের আর্টিকেল আসতেছে, বিভিন্ন পত্রিকার রিপোর্ট আসতেছে। সেখান থেকে আপনি ধরেন বিবিসির একটা রিপোর্টটা পড়ে ফেললেন। যে ওখানে দেখবেন যে সিরিয়া সংকটের শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি সবকিছু আছে। সাম্প্রতিক যে ইস্যুগুলো আছে সেগুলো আপনি সাথে পড়ে ফেলবেন। দেখবেন এটা নিয়ে প্রিলিমিনারিতে আসুক বা লিখিততে আসুক, কিংবা হচ্ছে যে কোনো নন ক্যাডার পরীক্ষায় একটা ফোকাস রাইটিং এ রিলেটেড কোনো প্রশ্ন দিক, আপনি কিন্তু মোটামুটি পুরাটাই পেরে যাবেন। এটার জন্য এই বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, তারপর হচ্ছে নৈতিকতা, সুশাসন, এই 4 টা সাবজেক্টের জন্য আপনি আবার একটা খাতা বানান। হ্যাঁ? তো এখানে আপনি মানে প্রিলিমিনারি আর সিলেবাসটা যেহেতু আপনার কাছে থাকছে, আপনি মিলিয়ে এভাবে পড়ে ফেলেন। হ্যাঁ? এভাবে প্রতিদিন আপনি এখানে এই সাবজেক্টগুলো পড়ার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রথমে প্রিলিমিনারির যে সিলেবাসটা আছে সেটা কমপ্লিট করে ফেলবেন। এরপরে আপনি লিখিত সিলেবাসটা নেবেন যে আপনি প্রিলিমিনারিতে থেকে যে পড়াটা পড়েছেন সেটা লিখিতকে কতখানি কাভার করেছেন। আপনি দেখবেন যে সেখানে 60 থেকে 80% কিন্তু কাভার হয়ে যায়। মানে হয়তো প্রিলিমিনারির জন্য আমরা একটু আবছা বা মানে শর্ট করে পড়ি, লিখিতর জন্য সেটা একটু ডিটেইল বা ডেসক্রিপটিভ আকারে পড়ি। তখন আপনি ওই ধরেন 3 মাসের মধ্যে যে আপনি প্রিলিমিনারি প্রস্তুতিটা নিয়েছেন, এরপরে বাকি ধরেন 1 মাস বসে আপনি এই লিখিতর যে সিলেবাসটা আছে সেটা কমপ্লিট করলেন। সেটা কমপ্লিট করার পরে আরো কিন্তু আপনার হাতে 2 মাস সময় রয়ে গেল। এরপরে আপনি একেবারে ব্লেন্ড করে পুরো জিনিসটাকে শেষ করে ফেললেন। এরপরে আসে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে যেটা হয়, মানে চ্যাপ্টার কিন্তু সেম, হ্যাঁ? ২ টাতেই। ওইখানেও দেখা যায় আপনাকে প্রিলিমিনারির জন্য যখন আপনি পড়বেন, মোটামুটি এখানে কিন্তু আপনার সবকিছুই মোটামুটি কাভার হয়ে যায়। কিন্তু ওই যে প্রিলিমিনারির জন্য আমরা আসলে তো পড়ি মানে একটু ছাড়া পড়া। তো প্রিলিমিনারিতে যদি আপনি নোট করে পড়েন, ১ম ৩ মাস আপনি প্রিলিমিনারি নোট করে পড়লেন, আপনি যখন প্রিলিমিনারি টিকে যাবেন, তখন রিটেন যখন আপনি সিলেবাসটাকে নিয়ে আর প্রিলিমিনারির সাথে যদি আপনি সিলেবাসটা নিয়ে একসাথে ব্লেন্ড করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার চমৎকার একটা প্রিপারেশন হয়ে যাবে। এখানে কিন্তু কিছু জিনিস আপনাকে নোট করে রাখতে হবে। যেমন মুক্তিযুদ্ধ আছে, সংবিধান আছে, এখানে জুলাই বিপ্লব আছে। হ্যাঁ? তো অনেকেই আমরা এবার আবার চিন্তা করতেছি যে মুক্তিযুদ্ধকে কি সেভাবে আসবে? এখন মুক্তিযুদ্ধ সেভাবে আসবে কি আসবে না, সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে স্যারদের আসলে মন মানসিকতা কি জানি না। আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমাদের মন মানসিকতা, যারা ওল্ড জেনারেশনের আছে তাদের বা যারা প্রশ্ন করবে তারা তো একটু ওল্ড জেনারেশনের, তারা আসলে অন্যভাবে চিন্তাও করতে পারে। এজন্য আপনি জুলাই বিপ্লব
কেও আপনার নলেজে রাখতে হবে, আবার আপনাকে মুক্তিযুদ্ধকেও কিন্তু নলেজে রাখতে হবে। সেটা আপনি প্রশ্নর উত্তরটা কিভাবে করবেন সেই ধরনটাকে আপনাকে জাস্ট চেঞ্জ করতে হবে। কিন্তু ধরেন আপনি ভূপ্রকৃতি পড়ছেন, আপনি যখন প্রিলিমিনারির জন্য পড়বেন আপনার কিন্তু তখন চিত্র আঁকার দরকার হবে না। জাস্ট আপনি চিত্রটা দেখে যাবেন। কিন্তু আপনি ওই নোট খাতায় যদি চিত্রটা এঁকে ফেলেন, এই জিনিসটা কিন্তু আপনার পরে গিয়ে লিখিততেও কাজে লাগবে। তো এইভাবে হচ্ছে আপনি একটু ব্লেন্ড করে পড়েন। যখন আপনি একটা খনিজ সম্পদ পড়ছেন, ওই বাংলাদেশে কোথায় কোন খনিজ সম্পদ আছে কিংবা বাংলাদেশে কোথায় কোন আদিবাসীরা বাস করে, আপনি কিন্তু এই জিনিসটা পড়ছেন। তো ওই জিনিসটা আপনাকে কিন্তু যখন প্রিলিমিনারি সাধারণত আপনারা পড়েন তখন কিন্তু লিখিত কথা মাথায় থাকে না, এজন্য আপনারা কখনো মানচিত্রটাকে হাতে নিয়ে পড়েন না। কিন্তু আপনি লিখিততে যখন ইয়া করে পড়বেন, তখন কিন্তু আপনার মানচিত্রটা হাতে থাকবে। তখন আপনি মানচিত্রটাও আপনি আইডেন্টিফাই করে রাখলেন যে এখানে হচ্ছে গারো বাস করে, এখানে চাকমারা বাস করে। তো এটা কিন্তু আপনার যখন লিখিততে আসবে, যখন যদি আপনি এটা মানচিত্র এঁকে দেন, তখন কিন্তু আপনার নাম্বারটা আসলে অনেক একটা উচ্চতায় চলে যাবে। হ্যাঁ? তো এভাবে এখন দেখেন আপনি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, আ তারপরে হচ্ছে নৈতিকতা, সুশাসন এই রিলেটেড মোটামুটি সবকিছু আপনি এভাবে নোট করে পড়লেন। এখন দেখলেন যে আপনার নন ক্যাডার কিংবা ব্যাংকের একটা প্রশ্ন চলে আসছে। সেটা আপনার এত ডিটেইল জানা থাকবে যে ওইখানে দেখা গেল ১০ মার্কের একটা প্রশ্ন আপনার আসলে কিন্তু আসছে, কিন্তু আপনার মাথায় আসলে তথ্য আছে যে একেবারে ৫০ নাম্বারের প্রশ্ন আপনি কাভার করে ফেলতে পারবেন। তো এই যে ডিটেইল প্রিপারেশনটা নেয়ার এটাই একটা মানে ভালো দিক যে আপনি আসলে অনেক সমৃদ্ধ থাকবেন। সমৃদ্ধ থাকার কারণে যে প্রাইমারি স্কুলে আপনি পরীক্ষা দিলেন, আপনার টিকতে লাগবে ৬৫, কিন্তু আপনি দেখা গিয়েছে যে পেয়ে যাচ্ছেন ৭২-৭৩। যেমন আমি কিন্তু প্রাইমারি স্কুলে ১ম হয়েছিলাম আমার জেলায়। আমার কিন্তু নাম্বার ছিল ৮০ র মধ্যে, আমি কিন্তু ৭৪ নাম্বার পেয়েছিলাম। তো এই যে এই জিনিসটা হবে যখন আপনি একেবারে ডিটেইল প্রিপারেশন নেবেন। অনেক তথ্য থাকলে তখন আসলে আপনার টিকা বা মানে আপনাকে টেনশন করতে হবে না, আল্লাহ আমি চাকরিটা হবে নাকি হবে না। হ্যাঁ? তো এই বাংলা, ইংরেজি, অঙ্ক গেল। এরপরে চলে আসে বিজ্ঞান আর কম্পিউটার। বিজ্ঞান আর কম্পিউটার দেখেন সব জায়গায় ব্যাংকে কিন্তু অনেক কঠিন কম্পিউটারের প্রশ্ন দেয়। আবার বিসিএস এও কম্পিউটার আসে। আবার বিসিএস এর লিখিততেও আপনার হচ্ছে কম্পিউটার থেকে মানে ২৫ নম্বরের প্রশ্ন আসে। তো এই যে এমপি3 আছে আর মুজিবুল হকের যে বইটা আছে, এখানে আপনারা বিজ্ঞান এবং কম্পিউটারের জন্য একটা নোট খাতা বানাবেন। এখানে বেশ কিছু জিনিস আপনাকে নোট করে রাখতে হবে। সেটা প্রিলিমিনারি জন্য, যেমন আপনি ধরেন অনেকগুলো অ্যান্টিভাইরাসের নাম আসে। এখন আপনাকে কিন্তু সবগুলো অ্যান্টিভাইরাসের নাম মোটামুটি মুখস্থ রাখতে হবে। আপনি যদি একটা খাতার মধ্যে এই অ্যান্টিভাইরাসগুলোর নামগুলো সবগুলো লিখে রাখেন, তাহলে কিন্তু যে পরীক্ষায় আপনার প্রিলিমিনারিতে যদি এটা আসে, তো আপনি তো সেটা আইডেন্টিফাই করতেই পারবেন যে এটা কি ধরনের সফটওয়্যার, আসলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা এটা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম না কোনটা, এরকম আসতে পারে। আবার লিখিততে গিয়ে আসতে পারে যে কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম লিখুন। হ্যাঁ? তো এভাবে নোট করে সবগুলো জিনিস যদি আপনার এভাবে, তারপরে ধরেন বুলিয়ান অ্যালজেব্রা থেকে প্রিলিমিনারিতে আসে। আবার সেখান থেকে বুলিয়ান অ্যালজেব্রা থেকে আপনার ধরেন লিখিততেও একটা প্রশ্ন দিয়ে দিল। তো এটা যদি নোট করা থাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এই জিনিসটা নোট করা থাকলে আপনার কিন্তু মাথায়ও খুব ভালো মতো গেঁথে থাকবে। তো এই জিনিসগুলো আপনারা লিখে রাখলেন। আবার কম্পিউটার যখন আবার আপনার লিখিততে আসবে, তখন কিন্তু আপনার এই যে নোটটা যে ছিল আপনার প্রিলিমিনারির জন্য, সেটা কিন্তু আপনার কাজে আসবে। বিজ্ঞানের ক্ষেত্রেও বিজ্ঞানটা হচ্ছে আপনার লিখিতর জন্য অন্যান্য যে চাকরির পরীক্ষা আছে সেখানে বেশি লাগে না। এটা শুধু বিসিএস এর জন্যই লাগে। তো বিসিএস এর সিলেবাস ধরে আপনি এই জিনিসটা পড়ে ফেললেন। যদি কোনো সময় কোনো একটা পরীক্ষায় ২ টা প্রশ্ন চলেও আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই বিসিএস এর যে আপনার জন্য যে পড়ছেন, এইটার নলেজ থেকে কিন্তু আপনি মোটামুটি সবকিছুই আ মানে লিখে ফেলতে পারবেন। হ্যাঁ? তো এভাবে হচ্ছে বিজ্ঞান, কম্পিউটার গুলো আপনি হচ্ছে প্রিলিমিনারি সিলেবাসটা আর লিখিত সিলেবাসটা একসাথে নিয়ে যেগুলো মিল আছে সেগুলো আগে পড়ে ফেলেন, অথবা আপনি প্রিলিমিনারি সিলেবাসটা আগে কমপ্লিট করে ফেলেন। এরপরে আপনি সাথে যেগুলো বাকি রয়ে গেল সেই জিনিসগুলো আপনি পড়ে ফেলেন। তো এভাবে পড়ে ফেললে কিন্তু আপনার আল্টিমেটলি একটা সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে। আর এই সুন্দর প্রিপারেশনটা হয়ে গেলে আপনার কিন্তু চাকরি পাওয়াটা আসলে কোনো আ মানে শনি রবিবারেরও ব্যাপার হবে না। এজন্য আমি আপনাদেরকে বলি আপনারা ৬ টা মাস যত কাজই থাকুক না কেন, কারণ আপনি দেখা যাবে ওই যে মানে পড়ছি বা পড়ছি না, একদিন পড়ছি, ২ দিন পড়ছি না। এভাবে পড়ে না আসলে চাকরিটা পাওয়া যায় না। চাকরিটা পেতে হলে আপনি ওইভাবে ৬ মাস, আমি কিন্তু ৬ মাসও খুব ভালো মতো পড়িনি। আমি কিন্তু একেবারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে আমি কিন্তু বিসিএস ক্যাডার পর্যন্ত হয়েছি, এবং আমার যেটা লিখিত নাম্বার ছিল সেটা দিয়ে কিন্তু আমি খুব ইজিলি প্রশাসন, পুলিশ ক্যাডার, ট্যাক্স, কাস্টমস ক্যাডার পাওয়ার মতো আমার নাম্বার ছিল। তাহলে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনার প্রস্তুতিটাকে আপনি দুর্বল হন আর সবল হন, আপনার প্রিপারেশন নেওয়াটা হচ্ছে সবার আগে। প্রিপারেশন নিলে আপনি ২ মাস ১০ ঘন্টা পড়েন, দেখবেন আপনার প্রিপারেশন আসলে অটোমেটিক্যালি ভালো হয়ে গিয়েছে।
আপনি রুটিন করে প্রত্যেকটা সিলেবাস ধরে প্রত্যেকটা বই ধরে আপনি এভাবে পড়তে থাকেন, দেখবেন যে আপনার আর কোনো চাকরির পরীক্ষায় আপনাকে আর কেউ আসলে ঠেকাতে পারবে না। আপনি ভালো করতে পারবেন। আর একটা বিষয় যে আপনার জব সলিউশন আর ডাইজেস্ট এই জিনিসটা শুরুতেই সেটা প্রিলিমিনারির জন্য একটা, লিখিতর জন্য একটা। মানে এই যে প্রশ্ন ব্যাংক যেগুলো সেটা যে পরীক্ষা ব্যাংকের জন্য একটা, বিসিএস এর জন্য একটা, হ্যাঁ, লিখিত প্রিলিমিনারির জন্য একটা, লিখিতর একটা, এই জিনিসগুলো এই বইগুলো কালেক্ট করে ফেলার চেষ্টা করবেন। এগুলো কালেক্ট করে ফেললে আপনার মধ্যে আইডিয়া গুলো খুব ভালো মতো জেনারেট হবে যে আসলে আমার কি, কি পড়তে হচ্ছে, কি, কি পড়তে হবে না। এই জিনিসটা আরেকটা জিনিস হচ্ছে আপনারা অনেক সময় দেখা যায় অনেকে শুধু সাধারণ জ্ঞান পড়তেই থাকেন, সাধারণ জ্ঞান পড়তেই থাকেন। তো এই জিনিসটা করা যাবে না। আপনাকে জাস্ট কোনটা পড়তে হবে না এবং কোনটা বেশি পড়তে হবে এই জিনিসটাকে কিন্তু আপনাকে জানতে হবে। এই জিনিসটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু একটু কম পরিশ্রম করে বা কম সময় দিয়েও কিন্তু আপনি ভালো করতে পারবেন। তো সেইভাবে সবকিছু মাথায় রেখে আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকের কথাই শুনবেন। তবে সাকসেসফুল যারা তাদের কথা বেশি শুনবেন এবং আপনি তাদের কথার সাথে মিলিয়ে আপনার নিজের একটা স্বতন্ত্র স্টাইল তৈরি করবেন। যেমন ধরুন আমি আপনাকে অনেক কিছুই বললাম, অনেক বইয়ের সাজেশন দিলাম। আপনার কাছে মনে হচ্ছে না এই জিনিসটাকে আরেকটু মডিফাই করা যায় বা এইভাবে না করে আমি এইভাবে করি, হ্যাঁ? তো আমার স্টাইলটা যে সবসময় আপনার সাথে ম্যাচ করবে বিষয়টা কিন্তু তাও না। আপনার নিজস্ব একটা স্টাইল হতে পারে সেই স্টাইলটা আমার চেয়েও বেটার। তাহলে আপনি আপনার সেই স্টাইলটা আপনি ফলো করবেন। তো এইভাবে জাস্ট আপনাকে টার্গেটটা রাখতে হবে যে যেইভাবেই প্রশ্ন হোক না কেন আমাকে একটা চাকরি পেতে হবে এবং সেটা সর্বোচ্চ ভালো চাকরিটা আমার জন্য। হ্যাঁ? তো সেভাবে আপনারা প্রস্তুতি নিতে থাকেন। আর আপনাদের সাথে আমি আরো বিষয়ে আমার থট এবং আমার আইডিয়া শেয়ার করব। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।